ইরফান ঘরে গিয়ে মায়রাকে বেডের উপর বসিয়ে ডোর লক করে দেয়। এরপর এগিয়ে এসে মায়রার দিকে চেয়ে শার্টের বোতাম খুলতে থাকে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফানের দাদির কথাগুলো মনে পড়লে তার শরীরে কাঁপন ধরে। মায়রা দ্রুত বেডের অপর পাশ দিয়ে নামতে গেলে ইরফান মায়রার হাত ধরে টেনে রেগে বলে, ডিস্টারবেন্স নট অ্যালাউড। ইরফানের পকেটে অনেকক্ষণ থেকে ফোন ভাইব্রেট হচ্ছে। ইরফান ডান হাতে প্যান্টের পকেট থেকে ফোন বের করে শুদ্ধ নাম্বার দেখে বিরক্ত হয়। কল রিসিভ করে কিছু না শুনে রেগে তাতে দাঁত চেপে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। কথাটা বলে ফোন অফ করে ছুঁড়ে ফেলে দেয়। মায়রা তার হাত ছাড়িয়ে নিতে চায়, ভীত কণ্ঠে বলে, আমায় ছেড়ে দিন। ইরফান ডান হাতে গায়ের শার্ট খুলে ছুঁড়ে ফেলে। মায়রার গায়ে জড়ানো ওড়নাটা টেনে ছুঁড়ে ফেলে। মায়রার অবস্থা বেহাল, কাঁধ উন্মুক্ত হয়ে যায়। সাথে শাড়িটা বেশ খোলামেলাভাবে পরানো মায়রাকে ইরফানের কাছে কেমন অন্যরকম লাগলো। ইরফান মায়রার সামনে বসে মায়রার মুখপানে তাকায়, চোখে মুখে মাদকতা। মায়রা ইরফানের দৃষ্টিতে থমকায়। ইরফানের বুকে দু হাত ঠেলে কাপা কণ্ঠে বলে, কি করবেন আপনি? ইরফানের দু হাতে মায়রাকে টেনে তার সাথে জড়িয়ে নেয়। গলায় মুখ গুজে বিড়বিড় করে, তুমি বড় হয়েছো তার প্রুফ নিব, স্টুপিড গার্ল। একদম ডিস্টার্ব করবে না। মায়রা থেমে থেমে বলে, না, আমি বড় হইনি, আমাকে ছেড়ে দিন। ইরফান বিরক্তি চোখে তাকায় মায়রার দিকে, মৃদুস্বরে বলে, বলেছি না ডিস্টার্ব করবে না, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রা ঢোক গিলে ইরফান ডান হাতে মায়রার কাঁধে থাকা আঁচল টান মেরে নামিয়ে দেয়। মায়রা দ্রুত ইরফানের সাথে লেগে যায়, যেন ইরফান তাকে দেখতে না পায়। মায়রা কাপা কণ্ঠে বলে, আমি বাড়ি যেতে চাই। ভাই। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, তোমার চুনোপুটি ভাই আমার থেকে তোমাকে বাঁচাবে? মায়রা ঢোক গিলে বলে, আমায় ছেড়ে দিন প্লিজ। মায়রার শরীর হালকা কাঁপছে। ইরফান জোর করে মায়রাকে নিজের থেকে ছাড়িয়ে নিল। মায়রা দু হাতে ইরফানকে ঠেলে সরিয়ে দিতে চায়। ইরফান কয়েকবার মায়রার আঁচল ফেলে রাখা বডিতে দৃষ্টি বুলায়। শুকনো ঢোক গিলে মায়রাকে টেনে তার উন্মুক্ত বুকে আবারও জড়িয়ে নেয়। গলায় নাক ঘষে জড়ানো কণ্ঠে বলে, আই ওয়ান্ট টু ইট ইউ। মায়রা মুচড়ামুচড়ি করে নিজেকে ছাড়াতে চায়। ইরফান হাতের বাঁধন আলগা করল। মায়রা দ্রুত ইরফানের দিকে সরে যায়। শাড়ির আঁচল তুলতে নিলে ইরফান মায়রাকে ঠাস করে বেডের উপর শুইয়ে দিয়ে মায়রাকে বেডের সাথে চেপে ধরে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান রেগে বলে, স্টুপিড গার্ল, আমাকে রাগাচ্ছ কেন? ইরফান রেগে বললেও কথার টোন কোমল। মায়রা ভয় পায়, কান্নামাখা গলায় বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি ছোট। ইরফান মায়রার গলায় মুখ গুজে এলোমেলো কণ্ঠে বলে, ডিস্টার্ব করো না, তোমাকে পুরো বাসা ভর্তি চকলেট আইসক্রিম এনে দিব, ওকে? মায়েরা ঢোক গিলে ইরফানকে তার আপাতত একটা মাতাল লাগছে। বারবার শুকনো ঢোক গিলে মেয়েটা ইরফানকে ঠেলে কাঁপা কাঁপা গলায় বলে, সরুন প্লিজ, আমার আপনাকে ভয় লাগছে। ইরফান মাথা তুলে তাকায় মায়রার দিকে, বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড, মারছি তোমায়, ভয় পাচ্ছ কেন? আর একটা ফালতু কথা বলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়রা কান্নামাখা গলায় বলে। ছাড়ুন আমায়। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, উফ, শুধু ছাড়ুন ছাড়ুন করছো কেন? সারা জীবন ছাড়লে খাবো কবে, স্টুপিড? মায়রা অসহায় কণ্ঠে বলে। আমি আপনাকে আপনার পছন্দের সব খাবার রান্না করে দিব, প্রমিস। ইরফান মায়রাকে তার দিকে টেনে নিয়ে মৃদুস্বরে বলে, নো নিড, ইউ আর মাই মোস্ট ফেভারিট ডিশ। মায়রা ভীতি ঢোক গিলে ইরফানে তাদের বলা কথা ভেবে গায়ে কাঁটা দেয়। থেমে থেমে আবারও বলে, ছাড়ুন। ইরফান রেগে তাতে দাঁত চেপে বলে, আর একবার এই ছাড়ুন ওয়ার্ড উচ্চারণ করলে তোকে খুন করবো, স্টুপিড গার্ল। মায়রা কেঁপে ওঠে। ইরফান মায়রার দিকে আরেকটু এগিয়ে গিয়ে মায়রার গালের সাথে তার গাল আলতো ঘষে আদরে স্বরে বলে, ইউ আর এ গুড গার্ল, ডোন্ট ডিস্টার্ব মি। মায়রা চাপদারের ঘর্ষণে গালে হালকা ব্যথা পায়, তবে তা গায়ে মাখে না। এলোমেলো ইরফানকে দেখে সে হাঁসফাঁস করে, নড়াচড়া করতে চাইলেও পারল না। ইরফান ঘনিষ্ঠ হয়, মায়রা ফুপিয়ে ওঠে। ইরফান বিড়বিড় করে, ডোন্ট ক্রাই লিটল গার্ল। হঠাৎই দরজায় লাগাতার কেউ ধাক্কায়। ইরফান বিরক্তি হয়, মায়রাকে টেনে নেয় আরও। দরজায় করাঘাত বেরিয়ে চলেছে। ইরফান চরম বিরক্তিতে মাথা তুলে তাকায়। মায়রার দিকে তাকিয়ে দেখলো মায়রা ফোপাচ্ছে, চোখ মুখ লাল। ইরফান মায়রাকে আবারও টেনে নিয়ে আদরে সুরে বিড়বিড় করে, মারছি না তো, আদর করছি, কাঁদে না লিটল গার্ল। মায়রা ইরফানের কথা তো শুনলই না, উল্টে আরও ফোপায়। দরজার করাঘাত বেরিয়ে চলছে, যেন ভেঙে ফেলবে। ইরফান রেগে তাকায় দরজার দিকে। দরজার ওপাশের ব্যক্তিকে কাঁচা চিবিয়ে খেতে পারলে বোধহয় শান্তি পেত। মায়রা নিজেকে একটু আলগা অনুভব করতে ইরফানের বক্ষদশের তল থেকে বেরিয়ে আসতে চায়। ইরফান দৃষ্টি ঘুরিয়ে তার নিচে অবস্থানরত নাজেহাল মায়রার দিকে তাকায়।
মায়রা সরে যেতে চাইছে, বুঝতেই রেগে মেগে মায়রার উপর থেকে উঠে পড়ে। বেডের কোনো একটা লাথি দিয়ে চিৎকার করে বলে, এই বউ তো এর জীবনে বড় হবে না, তার সাথে কোন জানোয়ার আমার রুমে যুদ্ধ করতে এসেছে। মায়রা ঝাড়া পেয়ে দ্রুত শোয়া থেকে উঠে খাটের এক কোণা থেকে তার খুলে ফেলা শাড়ি টেনে নিয়ে নিজেকে পেঁচিয়ে নেয়। উল্টো ঘুরে ফোপায়। ইরফানকে তার ভয় লাগছে। দরজার ওপাশে শুদ্ধ সমানে দরজা ধাক্কায়। ফায়েজ বারবার বলছে, শুদ্ধ কি হয়েছে? এরকম করছিস কেন? শুদ্ধ রেগে তাকায় ফায়েজের দিকে। শুদ্ধর চোখ দুটো অসম্ভব লাল। ফায়েজ বুঝলো না শুদ্ধর কি হয়েছে। শুদ্ধ ফায়েজের হাত থেকে ফোন নিয়ে সর্বশক্তি দিয়ে ছুঁড়ে মেরে ফায়েজের কলার ধরে চেঁচিয়ে বলে, আর জীবনে যদি তোকে ফোন ইউজ করতে দেখেছি না, তোর একদিন কি আমার 10 দিন। যে ফোনে কল করলে কল ধরবি না, সেটা ইউজ করবি কেন? ফায়েজ বিস্ময় চোখে শুদ্ধর দিকে তাকায়। মেঝেতে পড়ে থাকা তার ফোন গুঁড়ো। দ্রুত সেদিকে এগিয়ে গিয়ে ফোনটা কুড়িয়ে দেখলো ফোনের অবস্থা করুণ। শুদ্ধর দিকে তাকিয়ে রেগে বলে, এটা কি করলি? আমার ফোনে ইম্পর্টেন্ট কত কিছু আছে। শুদ্ধ শুনল না। আবারও ইরফানের দরজায় ধাক্কায়। মাথা পুরো আগুন হয়ে আছে তার। ইরফান হনহন করে গিয়ে ঘরের দরজা খুলে সামনে শুদ্ধকে দেখে রেগে কিছু বলার আগেই শুদ্ধ গায়ের জোরে ইরফানকে একটা ধাক্কা দেয়। ইরফান কয়েক পা পিছিয়ে যায়। জ্বলন্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। ইরফান শুদ্ধকে ওর চেয়েও জোরে ধাক্কা দিয়ে সেও বাইরে বেরিয়ে এসে তার ঘরের দরজা টেনে দিয়ে শুদ্ধর কলার ধরে চিৎকার করে বলে, এই ডিস্টার্বের বাচ্চা, কেন এসেছিস বল। শুদ্ধ নিজেও রেগে চিৎকার করে বলে, আমার বউ কোথায়? কি করেছিস ওকে? বল, ও কোথায়? ইরফান বিরক্তি নিয়ে বলে। তুই আবার কবে বিয়ে করলি? শুদ্ধ ইরফানকে ধাক্কা দিয়ে বলে। আমার বউকে এনে দে, নয়তো তোর খবর আছে বলে দিচ্ছি। ইরফান শুদ্ধর দিকে তেড়ে আসতে নিলে ফায়েজ দুজনের মাঝখানে দাঁড়িয়ে বলে, ভাই তোরা থাম, আমি এ বাড়ির জামাই। তোরা দুটো মারামারি করছিস বোন জামাইয়ের সামনে, আমাকে একটু আপ্যায়ন কর। শুদ্ধ ফায়েজকে তার সামনে থেকে সরিয়ে ইরফানের দিকে চেয়ে রেগে বলে। আমার ফাড়া কোথায়? বল। ইরফান ভ্রুকুচকে বলে। আই ডোন্ট নো। শুদ্ধর রাগে মাথা ফেটে যাচ্ছে। এর সাথে ফারাকে পাঠালো। ওর ফোনে মেসেজ দিল ফারার মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। হসপিটালের অ্যাড্রেস দিল। এখন বলছে আই ডোন্ট নো। রেগে মেগে ইরফানের দিকে তেড়ে যেতে নিলে ফায়েজ শুদ্ধকে টেনে ধরে বলে, আরে ফারা তো এ বাড়িতেই, ওকে আর ইনায়াকে নিতেই তো আসলাম আমি। শুদ্ধ ফায়েজের দিকে চেয়ে অবাক হয়ে বলে, ওর অ্যাক্সিডেন্ট হয়নি? কার? ফাড়ার? শুদ্ধর কথা ফায়েজ ইরফান কেউই বুঝলো না। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে বলে, তুই আমাকে মেসেজ দিসনি ফাড়া অ্যাক্সিডেন্ট করেছে? ইরফান দু হাত প্যান্টের পকেটে গুছে গম্ভীর গলায় বলে। নো। শুদ্ধ অবাক হলেও ইরফান তো মিথ্যে বলবে না। তাছাড়া ফায়েজ ইরফান সবাই একদম স্বাভাবিক। তবে ভাবনার মাঝে পাশ থেকে ইনায়ে ডেকে ওঠে, শুদ্ধ ভাই। শুদ্ধ সহ সকলে ডান দিকে পাশ ফিরে তাকায়। শুদ্ধর অসহায়ত্বে ভরা চোখ দুটো সর্বপ্রথম ফারার উপরেই পড়ল। ফারাকে সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এক প্রকার দৌড়ে গিয়ে ফারাকে শক্ত করে জড়িয়ে ধরে। ফারা থমকায়। শুদ্ধ দ্রুত গতিতে চলমান হৃদস্পন্দন শুনতে পায়। তার খারাপ লাগছে। শুদ্ধ নিশ্চয়ই তাকে নিয়ে মিথ্যা খবর পেয়ে অনেক কষ্ট পেয়েছে। সবার সামনে এভাবে ধরায় ফারা ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। শুধু বিড়বিড় করে, আমার জান, আমার ফাড়া পাখি। ফারা চোখ বুজে নেয়। ইরফান ভ্রুকুচকে চেয়ে আছে। ফায়েজ ইনায়া অবাক হয় শুদ্ধর কাণ্ডে। ইনায়া যদিও জানে, তবে ফায়েজ তো কিছু জানে না। সে শুদ্ধর এই কাজে ভীষণ বিরক্ত হলো। শুদ্ধকে ছাড়াতে যাওয়ার জন্য দুপা বাড়ালে শুদ্ধ হঠাৎই ফারাকে ছেড়ে ফারার বাম গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। ফলস্বরূপ ফারা মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে। ফায়েজের পা থেমে যায়। সে আর ইনায়া বিস্ময় চোখে তাকিয়ে শুদ্ধর দিকে। ফায়েজ দ্রুত তার বোনের পাশে হাঁটু গেড়ে বসে পড়ে। ইনায়া দ্রুত ফায়েজের অপর পাশে বসে। ফায়েজ ফারাকে আগলে নিয়ে শুদ্ধর দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, আমার অসুস্থ বোনটাকে তুই এভাবে মারলি কেন? শুদ্ধ চেঁচিয়ে বলে, ওরা সব মিলে কি করেছে জানিস? আমাকে ইরফানের ফোন থেকে মেসেজ পাঠিয়েছে ফাড়া অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা ভালো না, হসপিটালের অ্যাড্রেসও দিয়ে দিয়েছে। আমি পাগলের মতো ছুটে ছুটে গিয়েছি, যান হাতে নিয়ে পুরো হসপিটাল একটা একটা করে রুম খুঁজেছি, কোথাও পাইনি। তোর বোনটা কি আমাকে একটু মানুষ ভাবে না? আর কত? কথাগুলো বলতে বলতে চোখ থেকে এক ফোঁটা পানি পড়ল। চোখ বুজে নিজেকে শান্ত করতে চাইল। ফায়েজ বিস্ময় দৃষ্টিতে শুদ্ধর দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর দৃষ্টি নামিয়ে তার বুকে পড়ে থাকা বোনটার দিকে তাকায়। ফারার চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। ফায়েজ ফারাকে ধরে থাকায় বুঝলো ফারার গায়ে জ্বর এখনো আছে।
ইরফান খুব নির্লিপ্ত ভঙ্গিতে চেয়ে আছে, যেন কিছুই হয়নি। তার ফোন মাইরার নেওয়ার কারণ এবার বুঝলো। ইনায়া বসা থেকে দাঁড়িয়ে শুদ্ধর পাশে গিয়ে বলে, তুমি না জেনে ফারা আপুকে কেন দোষারোপ করো শুদ্ধ ভাই? আমি ফারা আপু কেউই এ ব্যাপারে জানতাম না। মায়েরা এই কাজ আমাদের না জানিয়েই করেছে। শুদ্ধ চুপ করে শুনলো ইনায়ের কথা, কিছু বলল না। ফারার ব্যাপারে রাগ উঠলে কেন যেন সেটা সামলে নিতে পারে না। আগে এতটা ছিল না, লাস্ট কয়েকদিন হলো কেমন যেন এলোমেলো হয়ে গিয়েছে। ভীষণ ডিস্টার্ব সে। ফায়াজ ফারাকে ধরে ধরে নিয়ে যেতে লাগলো। একটু গিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, লিটল কুইন এসো। ইনায়া ধীর পায়ে এগিয়ে গিয়ে ফায়েজের পাশে দাঁড়ালে ফায়েজ ডান হাতে ইনায়ের হাত ধরে, বা হাতে ফারাকে ধরে এগিয়ে যায়। শুদ্ধ কিছু বলতে গিয়েও থেমে যায়। ফায়েজ ভীষণ রেগে আছে, এখানে কিছু বললে সিন ক্রিয়েট করবে, তাই চুপ থাকলো। ফারা খুব ধীরে ধীরে মাথা নিচু করে পা ফেলে সিঁড়িতে নামছে। শুদ্ধ অসহায় চোখে চেয়ে রইল। সে সব কিছু কেমন যেন ঘেঁটে দিচ্ছে। কি করবে এখন? হঠাৎই উল্টো ঘুরে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, তোর বউকে থাপ্পড় মার যা। ইরফান চোখ ছোট ছোট করে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ আবারও রেগে বলে, তুই তোর বউকে থাপ্পড় মারবি নাকি আমি মারবো? কথাটা বলতে দেরি হলেও ইরফানের শক্ত থাপ্পড় শুদ্ধর গালে পড়তে দেরি হয়নি। শুদ্ধ নিজেও রেগে ইরফানের গালে থাপ্পড় মেরে দেয়। ইরফান পূর্বের চেয়েও দ্বিগুণ রেগে পরপর আরও দুটো থাপ্পড় মেরে দেয় শুদ্ধর গালে। শুদ্ধ কিছু বলার আগে ইরফান শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ভুলে ওকে টাচ করার কথা মুখে আনিস না। আমার চেয়ে খারাপ কেউ হবে না, বলে দিচ্ছি। শুদ্ধ গালে হাত বুলিয়ে বলে, কি জোর মারি হাতে, লোহার প্রলেপ লাগিয়েছিস নাকি হাতে? আমি কত আদর করে মারলাম আর তুই শালা অকৃতজ্ঞ। ইরফান রেগে বলে। ওকে মারতে বলার তুই কে? শুদ্ধ ভ্রু কুচকে বলে, ও আমাকে নাকি দড়ি দিয়ে ঘুরিয়েছে, ভাদ্রামি করেছে। এখন আমি ওকে মারবো আর তুই শর্ত। ইরফান রাগান্বিত স্বরে বলে। আর থাপ্পড় খেতে না চাইলে ওর চিন্তা মাথা থেকে ডিলিট করে ফেল। শুদ্ধ রেগে বলে। ও বাদরামি করেছে, ওকে কিছু বলবি না? ইরফান ভাবলেশহীনভাবে বলে, নো, ও লিটল গার্ল। ও বাদরামি না করলে আর কে করবে? শুদ্ধ মাথায় হাত দিয়ে তাকায় ইরফানের দিকে, বিস্ময় কণ্ঠে বলে, ও মা গো, এত দেখি ভূতের মুখে রাম রাম। তোর কি একটু মনে নেই রে, এই লোহার তৈরি হাত দিয়ে তুই মেয়েটার নরম তুলতুলে গাল। শুদ্ধ কথা শেষ করার আগে ইরফান তাতে দাঁত চেপে বলে, ওকে নিয়ে আর একটা কমেন্ট করলে তোকে ছাড়বো না, বলে দিচ্ছি। শুধু চরম বিরক্তি নিয়ে তাকায় ইরফানের দিকে। দুটো বেশি মারল তাকে। সে আর ঘাটালো না, নয়তো এখানে মারামারি লেগে যাবে। এমনিতেই তার মনের অবস্থা কাহিল, তবে ফারাকে সুস্থ দেখে বডিতে একটু এনার্জি পেয়েছে। অতপর বিরক্তি কণ্ঠে বলে, দেখ ভাই, আমাকে ফাড়া ধরার জন্য আছে, তোরা আর ধরাধরি করে আমি শুদ্ধকে আর অশুদ্ধ করিস না, যা। ইরফান বিরক্তি নিয়ে শুদ্ধর দিকে চেয়ে রইল। শুদ্ধ উল্টো ঘুরতে নিয়েও কিছু একটা দেখে চোখ ছোট ছোট করে তাকালো। ইরফানের ফর্সা বুকে নখের আঁচড়ের জায়গাটায় চোখ পড়লে অদ্ভুতভাবে বলে, ও মা, এসব বিশেষ আচর তোর বডিতে কেন রে? তুই কি করেছিলি? ইরফান বিরক্তিতে চোখ উল্টে ঘুরে তার ঘরের ভেতরে যায়। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, তোর না মানা বউয়ের সাথে এসব? ছে, কি নির্লজ্জ রে তুই। মায়েরাকে বের করে দে, আমি ওকে শাসন করে আমার কাছে রাখি। বাচ্চা মেয়েটাকে তোর কাছে একদম নিরাপদ নয়। গলা উঁচিয়ে ডাকলো, মায়েরা, বেরিয়ে এসো, আমি তোমাকে বাঁচাতে এসেছি। ইরফান রেগে মেগে শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে। তোর মুখ কিন্তু আমি সেলাই করবো, শুদ্ধ বেয়াদব। শুদ্ধর চোখ দুটো বেশ লাল, তবু মিটিমিটি হেসে বলে, সে তুই আমার যা খুশি সেলাই কর, আমি একটা বিড়ালকে কিছুতেই বাঘের খাঁচায় ঢুকতে দিতে পারি না। আমি ভাই দৌড়তি মানুষ। আহারে, মায়েরাটার জন্য কি যে কষ্ট হচ্ছে আমার। মায়েরা, বুনু, নো টেনশন, আমি এসে গেছি। শুধু একটা থাপ্পড় মেরেই তোমাকে ভাই বলতে গিয়ে থেমে গেল। অতপর মিটিমিটি হেসে বলে, আদর দেব। এসো বনু, থুক্কু জানু, বেরিয়ে এসো। ইরফান রেগে মেগে শুদ্ধর দিকে তেড়ে গিয়ে রাগান্বিত স্বরে চিৎকার করে বলে, তোকে আমি পিস পিস করে কাটবো শুদ্ধ, শুধু একবার হাতের কাছে পাই। শুদ্ধ আগেই দৌড় দিয়েছে। ইরফান ভস্ম করে দেওয়া চোখে শুদ্ধর দিকে চেয়ে রইল। এরপর তার ঘরের ভেতরে গিয়ে ঠাস করে দরজা লাগায়, যেন শুদ্ধকে আছাড় মারল। মায়েরা শাড়ি চেঞ্জ করে জামা পরেছে। এত জোরে দরজা লাগানোর শব্দ পেয়ে ইরফানের দিকে ভীত চোখে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে কিছু সময় তাকিয়ে থাকলো। মায়রা বেডের এক কোণায় হাঁটু মুড়ে বসে আছে। ইরফান ঘরের লাইট অফ করে জিরো লাইট দিয়ে দ্রুত পায়ে বেডের উপর গিয়ে মায়রাকে টেনে তার সাথে জড়িয়ে শুয়ে পড়ে। মায়রা আবারও ভীত হয়, নিজেকে ছাড়াতে চায় ইরফানের থেকে। ইরফান তার দু পায়ের মাঝে মায়রার দুপা নিল।
দু হাতে শক্ত করে ধরল। মায়েরা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ছাড়ুন। কথা শেষ করার আগে ইরফান হঠাৎই শোয়া থেকে বসে বেডসাইড টেবিলের ওপর থেকে পানি ভর্তি গ্লাস নিয়ে টেবিলের সাথে বাড়ি দিয়ে গ্লাসটা ভেঙে চোখা অংশটুকু মায়েরার গলার সামনে গেড়ে দেওয়ার মতো করে ধরে দাঁতে দাঁত পিষে বললে, আরেকবার ছাড়ার কথা বল। কি হলো বল, বলছিস না কেন বল।